সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। বর্তমান সময়ের অত্যন্ত আলোচিত একটি নাম, আলোচিত নাটক পরিচালক হিসেবে, আলোচিত চলচ্চিত্রকার হিসেবে, আলোচিত বিজ্ঞাপন চিত্র নির্মাতা হিসেবে। দেখলেই মনে হয় টকবকে এক তরুণ, দেখলেই মনে হয় সেই কবিতাটির কথা, এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এই সময়ের আলোচিত একটি নাম মোস্তফা সরোয়ার ফারুকী, আমাদের আজকের অতিথি। তরুণ চলচ্চিত্রকার, নাট্য পরিচালক এবং বিজ্ঞাপন চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি, আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে, বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। 2004 সাল মুক্তি পেল বহুল আলোচিত একটি ছবি, ছবির নাম ব্যাচেলার। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে তৈরি হলো ব্যাচেলার ছবিটি। পেলাম নতুন এক চলচ্চিত্র নির্মাতাকে, তিনি মোস্তফা সরোয়ার ফারুকী, আমাদের আজকের অতিথি। কেমন আছেন? ভালো আছি। অনেকদিন আগের কথা, জানতে চাইবো যে চলচ্চিত্রের প্রতি এই আগ্রহটা কি করে জন্মালো? আমি ছোটবেলা থেকে আসলে নানান কিছু হওয়ার চেষ্টা করেছি। কখনো ক্রিকেটার হওয়ার চেষ্টা করেছি, কখনো ফুটবলার, কখনো লেখক। মানে আমি আসলে বুঝতে পারছিলাম না যে আসলে কোন জায়গাটা আমার। আমি আসলে খুঁজছিলাম যে কোন জায়গাটা আমার, এবং ফিল্ম মেকিং আসাটা আমার অনেকটা হুট করে। 99 সালের দিকে আমি একটা মেয়েকে ইমপ্রেস করার জন্য প্রথম একটা ভিডিওতে কাজ করি। এই কাজটার নাম ছিল ওয়েটিং রুম। তারপরে মেয়েটা আর কাজটা পছন্দ করেছে কিনা এটা আর আমি খুঁজতে যাইনি। মানে মেয়েটা চলে গেছে, ছবিটা রয়ে গেছে। প্রথমটা হচ্ছে নিজেকে প্রকাশ করা, মানে টু প্রুভ ইয়োর সেলফ, ওয়ান্স ওন সেলফ। আরেকটা হচ্ছে যে মানুষের একটা বেসিক ইনস্টিংক্ট হচ্ছে সে একটা কিছু দেখে আসলে সেটা পরিচিত জনদের সাথে শেয়ার করতে চায়। তো আমার বোধহয় ফিল্ম মেকিং এর আশাটা ওইরকম যে আমার আশেপাশে আমি যা দেখি ওই গল্পগুলো বোধহয় আমার অডিয়েন্সের সাথে শেয়ার করতে ইচ্ছা করে। এই যে গল্প শেয়ার করার বেসিক ইনস্টিংক্টটাই বোধহয় আমার ফিল্ম মেকার হওয়ার মূল কারণ। ফারুকীকে আমরা ফারুকী হিসেবে কবে থেকে চেনা শুরু করলাম বলে আপনার মনে হয়? আমার শুরুটা তো 21 টেলিভিশনে। 21 টেলিভিশনে আমার অনেকগুলো কাজ গিয়েছে যেগুলো মুষ্টিমেয় দর্শকদের মধ্যে আলোচিত হয়েছে, এবং তারা বলেছে যে হ্যাঁ, এই ধরনের কাজগুলো একটু নতুন। কিন্তু সত্যিকার অর্থে ম্যাস অডিয়েন্সের কথা যদি বলি তাহলে 91 থেকে বোধহয় তারা আমাকে চেনে, বা চড়ুইভাতি থেকে, 91 ঠিক আগে। জানতে চাইবো ব্যাচেলার মোস্তফার কাছ থেকে আমরা কি করে ব্যাচেলার ছবিটি পেলাম? আমার বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য আমি ফিল্ম সোসাইটিগুলোতে যেতাম, ছবি দেখতাম। দেখতে দেখতে ছবির প্রতি এক ধরনের প্যাশন ছিল। তো যখন নিজে কাজ করতে শুরু করলাম ভিডিও মাধ্যমে, তো তখন ন্যাচারালি ফিল্মের প্রতি প্যাশনটা আরও বাড়লো, সিরিয়াসনেসটা আরও বাড়লো, এবং একটা সময় এসে মনে হলো আচ্ছা আমি কেন 35-এ এটা ট্রাই করছি না। তো তখন আমি প্রথম আমার স্ক্রিপ্টটা করলাম মেডিমালাইজ, যে ছবিটা এই দিয়ে রিলিজ পেলো। তো এই ছবিটার স্ক্রিপ্ট করার পর আমি বানাবার প্রস্তুতি নিচ্ছি। এই সময় তারেক মাসুদ তার মাটির মনা প্রিন্ট নিয়ে বাংলাদেশে এসছে। কারণ বাজারে এক হোটেলে খেতে খেতে দুপুরবেলা আমার সঙ্গে কথা হচ্ছে। তখন উনি আমাকে বলল ছবিটা তার জীবনের সঙ্গে কতখানি সম্পর্কযুক্ত, কতখানি অটোবায়োগ্রাফিক্যাল, এই গল্পগুলো করছিলেন। হি বিকেম ভেরি ইমোশনাল, এবং ওই আড্ডাটা আমার অনেক ভালো লাগছে। তখন আমার ওই আড্ডায় প্রথম মনে হলো আচ্ছা তাহলে আমি যে ব্যাচেলর জীবনটা যাপন করছি আমি সেটা নিয়ে কেন একটা ছবি বানাচ্ছি না। এবং আমি প্রথম ব্যাচেলরের তখন কাজ শুরু করলাম। এখন স্ক্রিপ্ট তো রেডি হলো, রেডি হওয়ার পরে প্রডিউসার পাবো কোথায়? আমার পকেটে 1 টাকাও নেই, আমি কাস্টিং করে ফেলেছি। সমস্ত অভিনেতা অভিনেত্রী কনফার্ম। আমি একদিন আনিসুল হককে সাথে নিয়ে প্রথম চ্যানেল আইতে এলাম ফরিদুর রেজা সাগরের সঙ্গে দেখা করতে। আনিসুল বললো যে আমরা একটা ছবি বানাবো, তো আপনার চ্যানেলে বিনে পয়সা আপনি একটু বিজ্ঞাপনটা চালিয়ে দেবেন, এই নানান কথা হতো। তো সাগর ভাই অনেক কথা শুনে বললেন আচ্ছা দাঁড়াও। তখন ইবনে হাসানকে উনি ডাকলেন যে নিচে আসো। হাসান এসে জয়েন করলো, বললো আচ্ছা ফাইন,
তোমরা ছবি বানাবা, বিজ্ঞাপন চাচ্ছ ফ্রি, কিন্তু আমি তো এই বিজ্ঞাপন ফ্রি এই থিওরিতে আমি নাই। যদি ছবি তোমার বানাতে হয় ঠিক আছে, যাও, ছবিটা আমি প্রডিউস করব। মানে এটা ছিল আমাদের কাছে মানে বিনা মেঘে বজ্রপাতের মতো। প্রডিউসার খুঁজে পেতে আমি জানি যে মানুষের জুতার শুকতলি ক্ষয় করে ফেলতে হয়, আমাদেরকে কোনো চেষ্টাই করতে হলো না, প্রডিউসার নিজে থেকে চলে আসলো। সো ইট ওয়াজ লাইক এ ম্যাজিক, এন্ড দ্যাট ইজ দ্য স্টোরি বিহাইন্ড ব্যাচেলর। কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা জানে না এই মনটা। কথার মধ্যে চলে আসলো একান্নবর্তীর কথা, সেই ব্যাপারটা কিছুটা জানতে চাই। প্রথম যখন আমি বানাতে গেলাম তখন আমার সামনে ফার্স্ট চ্যালেঞ্জ ছিল যে সিরিয়াল বলতে যেটা বোঝায়, সিরিয়াল বলতে আমাদের এখানে বোঝায় আইদার ম্যাকগাভের টাইপ অর হিন্দি সিরিয়াল। এখন ম্যাকগাভের টাইপ করাটা আমাদের পক্ষে সম্ভব না, কারণ আমাদের ওই লেভেলের এক্সপার্টাইজ নাই, আই মিন টেকনিক্যাল এক্সপার্টাইজ নাই। আর হিন্দি সিরিয়াল টাইপ আমি করতে চাই না, বিকজ হিন্দি সিরিয়াল ইজ টোটালি ফলস। সারা জীবন যে সিনেমা এবং যে বাস্তবতার কথা বলে এসেছি, এখন এখানে এসে যদি ওটা না রাখতে পারি তাহলে তো হলো না। তখন আমরা বললাম যে ফাইন, উই ডিসাইডেড, আমি এবং আনিসুল হক দুজন মিটিং করে ডিসাইড করলাম যে আমরা আমাদের আশেপাশে ঘটে এরকম ঘটনাগুলো নিয়ে সিরিয়ালটা করব, এবং আমরা সেটা নিয়ে করলাম। থ্যাংক গড যে ইট ক্লিকড। এখন যেমন এখন আপনারা এটা একটা প্রভাব দেখা যায়, এখন যদি আপনারা বাংলাদেশের যে কোনো টিভি চ্যানেল দেখেন, আপনি 80 সালের যে ধরনের ভিডিও প্রোডাকশনগুলো ছিল সেগুলোর সাথে একটা পার্থক্য দেখবেন। এখন খুবই আশেপাশের ঘটনা, আশেপাশের ক্রাইসিস, এগুলো নিয়ে বানানো হয়। ভাবের মুডটা এখন কেমন? ভালো ভালো, কিন্তু আলাদা খাবার শখ এখনো যায়নি। থাকবি তো, বড় এত টাকা এনে দিচ্ছে, নিজের একটা ভালো চাকরি পেল, ওর তো ইচ্ছে করবে আলাদা সংসার করার। তোমার আলাদা হয়ে যাবার শখ হয়? আসলে না, প্রত্যেকটা মেয়ের একটা গোপন স্বপ্ন থাকে আলাদা সংসার করার। দেখো না, মেয়েরা ছোটবেলা থেকে কেমন হাড়ি পাতিল খেলে। তারপর 69, উল্টা পাল্টা 69। এটা আরেকটু বেশি সাহসী, আরেকটু বেশি ইয়াঙ্গার অডিয়েন্সকে টার্গেট করা, এবং আরেকটু বেশি খোলামেলা। বাট 91 এবং 69 একই স্কুলের, আমরা 69 নতুন কিছু করার চেষ্টা করিনি। বাবা, আমি আর বড়দার সঙ্গে এক রুমে থাকতে পারবো না। হয় আমার জন্য একটা আলাদা রুমের ব্যবস্থা করো, না হলে আমি অন্য কোথাও বাসা ভাড়া নিয়ে চলে যাবো। তোর জন্য আবার আলাদা রুম কোথায় পাবো? কোথাও ভাবে জানি না, কিন্তু আমি আর বড়দার সঙ্গে থাকতে পারবো না। ব্যাস, নোংরা। ঠিক আছে, দ্বিতীয় তলা ভাড়াটিতে তার তুলে দিই। ভাড়াটি তুলে দিলে তো আবার সংসারের উপর একটা ইকোনমিক প্রেশার আসবে। তুই তাহলে তোর কন্ট্রিবিউশনটা বাড়িয়ে দে। আমি কোথায় টাকা দেবো? আমার কাছে টাকা কোথায়? এবার আসবো এবার ঈদের ছবি নিয়ে, আলোচিত একটি ছবি, এবং যে বিজ্ঞাপনগুলো আমরা দেখেছি বিজ্ঞাপনগুলো একটু অন্যরকম। ছবির নাম মেড ইন বাংলাদেশ। কেন? ঘটনাটি কি? ছবিটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন যে এই ছবিটা আসলে বাংলাদেশের মিনিয়েচার। আপনি কোনো লোক যদি মঙ্গল গ্রহ থেকে আসেন, উনি যদি বাংলাদেশ সম্পর্কে আইডিয়া পেতে চান, তাহলে এই ছবিটা দেখলে উনি বুঝতে পারবেন বাংলাদেশের পুলিশ কেমন, সরকারি দল কেমন, বিরোধী দল কেমন, সাংস্কৃতিক কর্মী কেমন, প্রেমিক কেমন, প্রেমিকা কেমন, প্রেমিকের বাবা কেমন। সো ইউ ক্যান হ্যাভ এ ব্রিফ আইডিয়া অ্যাবাউট বাংলাদেশ। দ্যাটস ওয়াই উই কল ইট মেড ইন বাংলাদেশ। এখানে যারা অভিনয় করেছেন তাদের সম্পর্কে কিছু বলেন। ইটস এ ফিল্ম অ্যাবাউট 105 মিনিটস, 105 মিনিটের ছবি। There is no music in the film, not even title music, end title music, এখন সকলেই জানে। তো অভিনয় যদি পারফেক্ট না হতো, একদম জীবন্ত না হতো, তাহলে কিন্তু এই ছবির গল্প ধরে রাখাটা খুব মুশকিল ছিল। এবং আমি মনে করি যদি ছবিটা দর্শকদের খানিকটাও ভালো লেগে থাকে, এটা আসলে অভিনেতাদেরকে অনেক ক্রেডিট দিতে হবে। কার চরিত্রটি ছোট্ট হলেও আপনাকে দারুণভাবে আলোড়িত করেছে, সেই চরিত্রটির কথা আমরা জানতে চাই। অনেকের চরিত্র, যেমন এটিএন বাংলার জয় মামুন, চ্যানেলের সন্তোষ মণ্ডল, একদম ছোট চরিত্র, 1 মিনিট কি 1.5 মিনিটের, দে ডিড ট্রিমেন্ডাস। আবার অনেক বড় চরিত্র, জাহিদ, শহীদুজ্জামান সেলিম, বোথ অফ দেম ডিড ট্রিমেন্ডাস। আমার ধারণা এদের দুজনেরই জীবনের সেরা অভিনয়টা এই ছবিতে হয়েছে। আমার একটা চাকরির সন্ধান পেয়েছি। চাকরি কোথায়? ঠিক সন্ধান না, আসলে চাকরির চেষ্টা তো দীর্ঘ এসেছি। শুনেছি ঢাকায় নাকি চাকরি পাওয়া যায়। তা উঠেছো কোথায়? কোথায়? আপনার এখানে তো বলে মনস্থির করেছি। আমার এখানে? আমি কি লঙ্গরখানা খুলে রেখেছি? এখানে কি? আবার তিন্নি খুব ছোট চরিত্র করেছে, বাট ট্রিমেন্ডাস। পালায় বিয়ে করলে সমস্যা হবে। প্রথম তোমার বাবা মা, তাদেরও কষ্ট হবে, তোমারও কষ্ট হবে। আর তোমার কষ্টের অংশীদার তো আমিও, তাই না? তো আমারও কষ্ট হয়, এটা কষ্টটা আমার উপর এসেও পড়বে, তাই না?
আমার বংশে কেউ পালাই গিয়ে বিয়ে করেনি, আমি পারবো না। মেড ইন বাংলাদেশের কোন দৃশ্যটি আপনার সবচেয়ে প্রিয়? অনেক দৃশ্য মানে যেখানে ওই নেম প্লেট লেখা নিয়ে দুই সরকারি দল এবং বিরোধী দলের নেতা ঝগড়া করে, মানে সরকারি দল এবং বিরোধী দলের নেতা ঝগড়া করার প্রত্যেকটা দৃশ্য আমার প্রিয়। মানে এটা দেখলেই বোঝা যায় যে দিস ইজ বাংলাদেশ, এটা বাংলাদেশ ছাড়া আর কোনো দেশ হতে পারে না। রতনপুরবাসীদের কাছে স্যার আপনার মাধ্যমে আমার আবেদন, এই জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে, সুতরাং আপনাদের প্রস্তাব দেওয়ার কোনো অধিকারই নেই। অধিকারের কথা আপনার মুখে শোভা পায় না। আপনারা কার চুরি করে নির্বাচনে জয়লাভ করেছেন, জনসমর্থন আপনাদের ছিল না। যথেষ্ট দর্শক প্রিয় হয়েছিল প্রথম ছবিটি, Yeah. দ্বিতীয় ছবিটির ক্ষেত্রে কি ভাবনা? আমার ধারণা দর্শকরা ডেফিনেটলি এটা পছন্দ করছে এবং করবে, কারণ এখানে আসলে প্রত্যেকটা মানুষই রিক্সা হলাতে শুরু করে বুদ্ধিজীবী পর্যন্ত প্রত্যেকেই নিজেদের অ্যাঙ্গার, নিজেদের অ্যাসপিরেশন, নিজেদের উইশফুল থিঙ্কিং সবকিছু খুঁজে পাবে এই ছবির মধ্যে। আমার প্রস্তাবিত 8 দফা। প্রথম দফা, যে কোনো প্রকার জনপ্রতিনিধি নির্বাচনে দাঁড়াইবার পূর্বে প্রার্থীকে তাহার সকল সম্পত্তি রাষ্ট্রকে দান করিতে হইবে। আমরা জানতে চাইবো পরবর্তী পরিকল্পনার কথা। পরবর্তী পরিকল্পনা আমি আসলে 2-3টা গল্প নিয়ে ভাবছি। একটা হচ্ছে পরিচয়পত্র, এটা আমার অনেক প্যাশনের গল্প, যে মানুষকে আমরা শুধু আইডেন্টিটি দিয়ে কেন চিনতে চাই, কেন মানুষকে শুধু মানুষ হিসেবে চেনা যাচ্ছে না। আর আরেকটা হচ্ছে একজন রকারের জীবন, এটা আসলে বব মার্লে কে নিয়ে তার বউ রীতা মার্লের একটা লেখা বই আছে, ওই বইটা পড়ে আমি দেখলাম যে এটা আমাদের বাংলাদেশের যে কোনো রকারের জীবনও একই রকম। বিজ্ঞাপন চিত্র নির্মাতা হিসেবে ফারুকী যথেষ্ট আলোচিত, জনপ্রিয়। প্রথম বিজ্ঞাপনটির কথা জানতে চাই। প্রথম বিজ্ঞাপন হচ্ছে গ্রামীণ ফোনের ফ্লেক্সিলোড। আমি বিজ্ঞাপন বানানোর চেষ্টা এর আগ থেকে 3 বছর ধরে করছিলাম, কাউকে মুখ ফুটে বলতে পারছিলাম না। তো হঠাৎ করে মানে আমার সবকিছুই না, মানে আই ডোন্ট নো, মেবি ইট ইজ গড ডেস্টাইন্ড, সবকিছু হঠাৎ করে, যেমন প্রডিউসার হঠাৎ করে বলছে আমি প্রডিউস করবো, এরকম গ্রামীণ ফোন থেকে রাজীব বলছে আপনি আসেন, একটা গল্প আছে, আপনি ছবিটা বানান। তো আমি যাওয়ার পরে দেখলাম যে বললো এই ব্যাচেলর থেকে আমরা আইডিয়াটা নিতে চাই, আপনি ছবিটা বানাবেন, অ্যান্ড দ্যাটস হাউ ইট হ্যাপেন। সবচেয়ে আলোচিত যে ছবিটি সে সময় ছিল গ্রামীণ ফোনের মা, এর প্রেক্ষাপটটা আমরা জানতে চাই। এগেইন রাজীব একদিন আমাকে অফিসে যেতে বললো, গিয়ে বললো যে বস আমরা একটা ছবি বানাতে চাই, এই হচ্ছে গল্প। তো আমাকে সেই স্ক্রিপ্টটা দিল। তো তখন স্ক্রিপ্টের মধ্যে ছিল ব্যাপারটা যে ছেলেটা ট্রেনে করে যাচ্ছে, ওই পাশের সিটে বসে একটা মা তার বাচ্চাকে আদর করছে, এটা দেখে তার নিজের মায়ের কথা মনে পড়ে। আমি বললাম রাজীব ভাই, লেটস ফরগেট ট্রেন, কারণ আপনার নীল দরিয়া ট্রেনে অ্যানাদার ট্রেন লোকে তুলনা করবে, লেটস থিঙ্ক অ্যাবাউট সামথিং এলস। বাংলাদেশ নদীমাতৃক দেশ, লেটস টেক যে লঞ্চে করে ছেলেটা যাবে, এতে আমি ভিজুয়াল পোয়েট্রি দেখানোর সুযোগ পাবো, নাম্বার 1। নাম্বার 2, আমরা আসেন আমরা ভয়েস ওভারটা চেঞ্জ করি। তখন আমরা যেটা করলাম, রাজীব আমাদের ডিওএইচএস এর 16 হাউসে আসলো, আমাদের সব অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে ডাকা হলো এবং অনেকেই মফস্বল থেকে এসেছে, তাদেরকে প্রশ্ন করলো তোমাদের কার মা কাকে কিভাবে মিস করে। তো একজন বললো আমার মা আমি চলে আসার পর থেকে আমার কলেজের শার্টটা রেখে দিছে, ইউনিফর্মটা, এবং সারা রাত সেটা ধরে বসে থাকে। আমি বললাম ওকে ফাইন, এটা ইউজ করো। আরেকজন বললো যে আমার মা আমার কম্পিউটারের টেবিলে সারা রাত বসে থাকে। তো এরকম কে কিভাবে মিস করে, সবার পার্সোনাল এক্সপিরিয়েন্সগুলো নিয়ে আমরা তখন জোড়া দিয়ে এই ভয়েস ওভার ডায়লগগুলো রেখি। সো এটা অনেকটাই কালেকটিভ ওয়ার্কের মধ্যে ছিল স্ক্রিপ্ট লেভেলে। আমি ঢাকায় চলে আসার পর থেকে মা একটা রাতও ঠিকমতো ঘুমোতে পারেনি, টেনশনে সারা রাত আমার চেয়ারে বসে থাকে, আমার শার্ট বুকে চেপে ধরে থাকে। আমি শুনে হাসি, মা কি সব ছেলে মানুষই করো তুমি। মা কাঁদে, বলে বুঝবি না। আমার ধারণা মা ভালো হওয়ার পিছনে মার বিজ্ঞাপনটা যদি দর্শক পছন্দ করে 3টা কারণ আছে। নাম্বার 1 ভিজুয়াল পোয়েট্রি, নাম্বার 2 বাচ্চু ভাইয়ের অসাধারণ মিউজিক, আর নাম্বার 3 ক্যাজুয়াল ভয়েস ওভার। মানে আমি একদমই প্রথম থেকে বিরুদ্ধে ছিলাম যে কোনো ওই নাটকীয় বেজি গলায় নাটকীয় ভয়েস ওভার, একদম কথার মতো করে ভয়েস ওভার দিতে হবে, অ্যান্ড চঞ্চল ডিড ভেরি গুড হিয়ার। মার জন্য এবার একটা মোবাইল নিয়ে যাচ্ছি, মা এবার অনেক খুশি হবে, যখন ইচ্ছা আমার ডাক শুনতে পাবে। ইদানিংকালে একটি আলোচিত বিজ্ঞাপন, সরষের তেলের বিজ্ঞাপন, শুরুতে মনে হয় অদ্ভুত সুন্দর একটি থিমকে নিয়ে কাজ করা হয়েছে, এটা কিভাবে তৈরি হলো? এটা হলো দিবে ইটস এ ভেরি স্ট্রেঞ্জ স্টোরি। মানে বিডিডিএল একটা প্রপোজাল দিল যে আমাদের জন্য একটা অ্যাড বানান। তো আমি তাদেরকে এই গল্প শোনালাম, শোনানোর পরে তারা তো ভয় পেয়ে গেল, তারা গল্পটা পছন্দ করেনি, আমি চলে এসেছি।
আসার পরে বেশ মাস 6 পরে আশিয়ান সিটি আমার সঙ্গে যোগাযোগ করলো, বললো এরকম আমরা এটা অ্যাড করতে চাই। তখন আমি তাদেরকে আবার একই গল্প বললাম। আমি বললাম যে এটা হচ্ছে গল্প, আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, এখন শুনে খুব ভয় লাগতে পারে, কিন্তু চোখ বন্ধ করে আমাকে একটা ব্ল্যাঙ্ক চেক দেন এবং বিশ্বাস করেন ইট উইল ওয়ার্ক। আমার হ্যাপিয়েস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে দুইটা। একটা হচ্ছে একদিন নির্মলেন্দু গুণ আনিসুল হকের বাসায় গিয়ে খুব প্রশংসা করছে এই বিজ্ঞাপনটা নিয়ে, প্রশংসা করে বলছে তুমি কি জানো এই বিজ্ঞাপনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা? তানিস ভাই বলছে কোনটা? বলে ওই যে টাক মাথার লোকটা জিজ্ঞেস করছে ভাই কি পাঠালেন। তানিস ভাই বলে এটা কেন গুরুত্বপূর্ণ? তখন গুন্দা বলছে আরে ভাই ভাই কি পাঠালেন কথাটা জিজ্ঞাসা না করলে তো ওই লোক উত্তরই দেয় না, তাহলে তো অ্যাডই হয় না। So that is the মানে গ্রেট কমেন্ট আই হ্যাড, গ্রেটেস্ট কমেন্ট। আর আরেকটা হচ্ছে নীলক্ষেত মসজিদের এক ইমাম সাহেব, উনি এক শুক্রবারে খুতবায়, জুমার নামাজে খুতবা হয়, খুতবা দিচ্ছেন। তো খুতবার মধ্যে বলছেন যে ইদানিং এক টিভিতে অ্যাড হয়, ওই বলে অ্যাডের গল্পটা বললো, বলে তখন ওনাদেরকে বলছে এখন ভাই আপনাদেরকেও বলি, পরকালে যদি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাইতে চান তাহলে এখন কিছু সওয়াবের কাজ করেন, কইরা তারপরে নাকে তেল দিয়ে ঘুমায় যান, পরকালে কোনো প্রবলেম হবে না। তখন আমি দেখলাম যে ইয়া ফাইন, দিস অ্যাড ওয়ার্কড ফ্রম এ পোয়েট লাইক নির্মলেন্দু গুণ down to a imam like Nilkhet Masjid's imam. Both of them liked it, so it worked. ভাই কি পাঠালেন? ছেলে মেয়েদের কাছে সরষের তেল পাঠাইলাম। সরষের তেল কেন? গত 3 বছর ধরে ওরা আমার মাথা খারাপ করে ফেলছে ঢাকার ভিতরে একটা প্লটের জন্য। ঢাকা মানে ঢাকা, ঢাকা বলে নারায়ণগঞ্জ জয়দেবপুর দিলে হবে না। এখন এরকম কোথায় পাই? দুশ্চিন্তা তো সবার ঘুম হারাম। এই সময় পেলাম আশিয়ান সিটির খোঁজ। আমাদের চলচ্চিত্র নির্মাতাদের সম্পর্কে আপনার কি চিন্তা ভাবনা? আমাদের চলচ্চিত্র আসলে সত্যিকার অর্থে এখন একটা সাবালক জায়গায় যাচ্ছে, এটা হচ্ছে সত্য কথা। এবং এখন অনেক ইয়াঙ্গার ফিল্ম মেকার আছে পাইপলাইনে, যারা আরো ট্রুথফুল, আরো রিয়েল সিনেমা নিয়ে আসবে আমি নিশ্চিত। এবং ইতিমধ্যে তারা তাদের কাজের প্রমাণ রাখা শুরু করেছে ভিডিও মাধ্যমে, এবং এরা ভিডিওতে শেষ হয়ে যাবে না, এটা আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি। এরা সবাই 35 মিলিমিটারে আসবে এবং এরা সকলেই সম্মিলিতভাবে বাংলাদেশের সিনেমার চেহারাটা পাল্টে দেবে। সোনার বন্ধলা নাও পিতলের গুড়ারে, পিতলের গুড়ারে ভাইয়া যা, সোনার বন্ধলা নাও না 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 না। বাংলাদেশে কার ছবি আপনার ভালো লাগে? তারেক মাসুদ। তারেক মাসুদকে আমি পছন্দ করার কারণ হচ্ছে যে আমি যেই স্কুলিংটাতে বিশ্বাস করি, এভরিথিং শুড বি ভেরি ক্যাজুয়াল। এই স্কুলিংটাতে আমাদের সিনিয়র জেনারেশনের ফিল্ম মেকারদের মধ্যে তারেক মাসুদের ছবিতে আপনি পাবেন এটা, মোর্শেদ ভাইয়ের চাকার মধ্যে সেটা পাওয়া যায়। এরকম কয়েকজনের কাজ আমার পছন্দ। কষ্ট করে স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, সেই সঙ্গে ঈদ মোবারক। আপনাকেও ধন্যবাদ এবং ঈদ মোবারক আমাকে ডাকার জন্য। দর্শকদেরকে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার বকবকানি শোনার জন্য। আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাতে চাই মেড ইন বাংলাদেশ দেখার জন্য। আমার ধারণা যারা টিভিতে দেখেছেন সিনেমা হলে আরেকবার দেখা উচিত, কারণ ছবি আসলে হলে দেখার জিনিস। সো লেটস গো টু সিনেমা হল অ্যান্ড এনজয় দ্য ফিল্ম। চলচ্চিত্রে পদচারণা শুরু 2004 সালে। মাত্র 2টি ছবি পরিচালনা করেছেন তিনি। 2টি ছবি নিয়েই আলোচিত হয়েছেন, দর্শক মহলে প্রশংসিত হয়েছে। আশা করব আগামীতে আরো ভালো কিছু ছবি আমরা পাবো মোস্তফা সরওয়ার ফারুকীর কাছে, কারণ আবারও বলবো এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আড়ালের কেউ কলকাঠি নাড়ছে, শীত বেড়েছিল গরম বাড়ছে, বাড়ছে মিথ্যে কথার চর্চা, বাড়ছে বেঁচে থাকার খরচা, কমছে প্রাণের আয়ু। এসব দেখে মুচকি হাসছে ঈশান কোণের বায়ু, এসব দেখে মুচকি হাসছে ঈশান কোণের বায়ু। আড়ালের কেউ কলকাঠি নাড়ছে, শীত বেড়েছিল গরম বাড়ছে, বাড়ছে মিথ্যে কথার চর্চা, বাড়ছে বেঁচে থাকার খরচা, কমছে প্রাণের আয়ু। এসব দেখে মুচকি হাসছে ঈশান কোণের বায়ু।